দিদিরা, মায়েরা, বোনেরা বেশ তেল না ঢাললে রান্না করাটা মনে করেন ভালো রান্না করলাম না, এই ভাবনাটার থেকে সরে আসতে হবে। বাড়ির লোককে অভ্যস্ত হতে হবে যত কম তেল খেয়ে পারা যায়। রান্নাঘরে তেল না থাকে, তাতে করে সারা পরিবারটা সুন্দর হবে, বাচ্চাগুলো সুন্দর হবে। কতটুকু তেল খেতে হবে এবং পরিবারে যেভাবে আমরা তেল চপচপে রান্না করি, এটা তো একটা খুবই মাত্রাতিরিক্ত বিষয়। যত কম খেয়ে পারা যায় ততটা ভালো। আসলে এটা জীবের এবং সাংস্কৃতিক ব্যাপার। এই যে আমার দিদিরা, মায়েরা, বোনেরা বেশ তেল না ঢাললে রান্না করাটা মনে করেন ভালো রান্না করলাম না, এই ভাবনাটার থেকে সরে আসতে হবে। বাড়ির লোককে অভ্যস্ত হতে হবে যত কম তেল খেয়ে পারা যায়। এবার যত কম বলার পরেও বলছি, বিজ্ঞানের ভাষায় যদি অঙ্কের নিয়মে বলেন, একটি পরিবারে প্রতি ব্যক্তি পিছু 1/2 লিটারের বেশি মাসে তেল ঢুকবে না। কাজেই প্রত্যেককে, ধরুন 6 জনের পরিবার, তাহলে 2.5 থেকে 3 লিটারের বেশি তেল ঢুকবে না, কেনাই হবে না মাসে। যেন রান্নাঘরে তেল না থাকে, তাতে করে সারা পরিবারটা সুন্দর হবে, বাচ্চাগুলো সুন্দর হবে। কারণ স্থূলতার যে প্রসঙ্গটার আলোচনা করলাম, এটা সব থেকে বেশি ক্ষতি ফেলে যত কম বয়সে শুরু হয় তত। সুতরাং আমার বাচ্চার দিকে নজর দিতে গেলে তাকেও তেল কম দিতে হবে এবং আজ থেকে সেই বীজটাকে বপন করতে হবে তার সুন্দর জীবনে। সুন্দর জীবনের বীজ বপনের অন্যতম গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে তেল কম খাওয়ানো। আমাদের পরিশ্রম বাড়াতে হবে, তেল খাওয়া কমাতে হবে, ঘি খাওয়া কমাতে হবে, চানাচুর খাওয়া কমাতে হবে। অর্থাৎ কিনা যে যে জিনিসগুলো আমরা জেনেছি আমার মুখে সুস্বাদু, সেই জিনিসগুলোকে কমাতে হবে। আমরা আবার ওই পুরনো মানে একদম 40 বছর আগে মানুষ তো খাবারের অভ্যাসে ফিরে যাওয়া খুব সহজ নয়। এর মধ্যে দাঁড়িয়েও আমাকে নিয়ন্ত্রণ করতে হবে আমার খাদ্যাভ্যাস এবং পরিশ্রমের ব্যালেন্স। এই ব্যালেন্সটাকে মেনটেন করাটাই সব থেকে গুরুত্বপূর্ণ।